হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস ফোরটনাইটে কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমরা নতুন করে আবার কোরিয়ান ড্রামা শুরু করেছি, বাট এবার কিন্তু আমরা কোরিয়ান ড্রামা একটু অন্যভাবে শুরু করেছি। আগে দেখা যেত একটা ড্রামার যদি 10টা এপিসোড থাকে, আমরা 10টা এপিসোড একটা একটা করে দিতাম, বাট এখন আমরা যেটা করছি হয় পুরো ভিডিওতে একবারে ফুল সিরিজটা কভার করে দিচ্ছি, কিংবা 2-3টা ভিডিওতে সিরিজটা কভার করছি। মানে মিনিমাম একটা এপিসোডে আমরা 4টা বা 5টা করে এপিসোড রাখছি। আর এর ফলে যেটা হবে, আমরা বেশি সিরিজ সম্পর্কে জানতে পারবো। বাট আমরা প্রতিদিন ভিডিও আনতে পারতাম, প্রতিদিন একটা করে সিরিজ আনতে পারতাম। সমস্যাটা হয়েছে কোথায় জানো? সাবেস ফোরটনাইটে গত 6 মাস ধরে কোনো ধরনের মনিটাইজেশন নেই। মানে সাবেস ফোরটনাইটে ভিডিও দিয়ে কোনো ইনকামের কোনো সুযোগ নেই আমাদের। তোমরা হয়তো ভিডিও দেখতে গেলে অ্যাড পেতে পারো, ইউটিউবের অ্যাড পেতে পারো, বাট ইউটিউবের নিয়ম অনুযায়ী এখন যে কোনো ভিডিওতে ইউটিউব অ্যাড প্রোভাইড করতে পারে, কিন্তু ওতে আমাদের কোনো লাভ নেই, ওটা ইউটিউব কামাই করে নিচ্ছে। তো যাক, আজকে আমরা যে ড্রামাটা এক্সপ্লেন করবো এটার নাম হচ্ছে বিফ, যেটা রিলিজ পেয়েছিল হচ্ছে 2023 সালের সেপ্টেম্বরে, মানে খুব সম্প্রতি রিলিজ পেয়েছে, খুব বেশি দিন হয়নি। এবং এই সিরিজের বেস্ট পার্টটা হচ্ছে এটার আইএমডিবি রেট। এটার আইএমডিবি রেট হচ্ছে 10/8 এবং রোটেন টমেটোস হচ্ছে 98% আউট অফ 100%, মানে 100-98। বুঝতেই পারছো সিরিজটার কাহিনী কেমন হবে। তো যাই হোক, এই সিরিজে যে জিনিসটার উপর ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে রাস্তায় চলাফেরা করতে করতে আমরা কিন্তু অপরিচিত মানুষদের সাথে নানা সময় পাঙ্গা নিয়ে ফেলি, এবং আমরা যেটা করি, আমরা কিন্তু নিজেদের লাইফ নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড থাকি, কিন্তু ওই রাস্তাঘাটে যার সাথে দেখা হয় তার সাথে আমরা সেই রাগটা করে কি উঠিয়ে দিই, এবং দেখা যায় যার সাথে আমরা রাগ উঠালাম সে হয়তো আমাদের মতো ফ্রাস্ট্রেট রয়েছে এবং আমাদের উপর দিয়ে উল্টা রাগ উঠিয়ে দিল। তো এইভাবে দুইটা মানুষ যখন মুখোমুখি হয় রাস্তাঘাটে, মানে কেউ কাউকে চিনেও না, হুদায় যখন ঝামেলা জড়ায়, তারপর সেটা কোন পর্যন্ত মোড় নিতে পারে, কোন পর্যন্ত যেতে পারে, সেটা এই সিনেমাতে অনেক সুন্দরভাবে ফুটিয়ে ওঠানো হয়েছে। তো আমরা এখন বাড়তি কোনো কথা না বাড়িয়ে 10 পর্বের এই ওয়েব সিরিজটি চলো এক্সপ্লেন করি। আর আজকে দেখবো হচ্ছে আমরা 5টা এপিসোড, কালকে বা পরশুদিন আবার আমরা আরো 5টা এপিসোড সম্পর্কে জানবো। তো আমরা ভিডিও স্টার্ট করবো, তার আগে একটা বিজ্ঞাপন তো দিতে হবে। তোমরা তো জানো বিজ্ঞাপন না দিলে তো আর এখানে লাভ নেই আমাদের কাজ করে। তো আমরা বিজ্ঞাপন দিচ্ছি, তোমরা চলে দেখতেও পারো, কিংবা দেখতে না চাইলে ডিসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতে যেতে পারো। তো বিজ্ঞাপন প্লে হচ্ছে। আজকে যে অ্যাপটা সম্পর্কে তোমরা জানতে চলেছো সেটার নাম হচ্ছে মোস্ট প্লে। আর মোস্ট প্লে হচ্ছে সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ। আর এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে 150 টাকা ফ্রি বোনাস, আর প্রতি রেফারে পাবে আনলিমিটেড 1200 টাকা বোনাস। আর সাইন আপ করে যদি আমাদের প্রোমো কোড টিউব 150 ব্যবহার করো তাহলে পাবে আরো 150 টাকা ফ্রি। আর এই আইপিএল এ প্রেডিক্ট করে জিতে নাও 5 কোটি টাকা পর্যন্ত। আর মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস। আর এছাড়াও জন্মদিনে পাবে 2000 টাকার জন্মদিন বোনাস। আর তাছাড়াও প্রথম উইথড্রোতে পাবে 88 টাকা বোনাস। আর তাই সকল বোনাস পেতে পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, জেনে বুঝে শুনে তারপর করবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই ওয়েব সিরিজের শুরুতে আমাদের দেখানো হয় ডেনিকে, যে এই সিরিজের মেইন চরিত্র, এবং সে একটা সুপার মলে নিজের জিনিসপত্র কেনাকাটা করছিল। আর ওকে দেখেই বোঝা যাচ্ছিল ও নিজের জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। এটা হতে পারে টাকা পয়সার জন্য, এটা হতে পারে ক্যারিয়ারের জন্য, গার্লফ্রেন্ডের জন্য, বা যে কারণে হোক ও লাইফে সুখী না আর কি। তো ও যখন ওই জিনিসপত্র কিনে গাড়িটিতে প্যাক করছিল, তখন একটা সাদা কালারের মার্সিডিজ হঠাৎ করে ওর পেছনে চলে আসে। তো এর ফলে দুজনে গাড়ি থামিয়ে দিয়েছিল। আর তারপর সাদা রঙের মার্সিডিজ গাড়িওয়ালা লোকটি লাগাতার ওকে ডিস্টার্ব করার জন্য বা ওকে রাগানোর জন্য হর্ন বাজাতে থাকে, যেটা কোনো দরকারই ছিল না। তো এর ফলে ড্যানি অনেক রেগে যায়, কিন্তু তখনই সাদা মার্সিডিজটা করে কি, ওর গাড়ির সামনে চলে আসে এবং একটু সামনে নিয়ে গাড়িটা থামিয়ে ড্যানিকে হুদাই মিডল ফিঙ্গার দেখে সেখান থেকে চলে যায়। এবং সত্যি কথা বলতে রাস্তাঘাটে আমি যখন গাড়ি নিয়ে বের হই, আমি হুদাই কাউকে এরকম মিডল ফিঙ্গার দেখাই না। অনেক সময় কোচ বা দ্রুতগামী যে গাড়িগুলো রয়েছে ওগুলো যদি রাফ ভাবে গাড়ি চালিয়ে যায়, মাঝে মাঝে ফিঙ্গার দেখিয়ে দেয় আর কি। তো যাই হোক, এই ফিঙ্গার জিনিসটা কিন্তু ড্যানির ব্যাপক গায়ে লাগে এবং ও করে কি রাগে ওই মার্সিডিজ গাড়িটার পেছন পেছন যেতে শুরু করে। কিন্তু ড্যানি আর তার গাড়িটি আঁকাবাঁকা চলার ফলে ওর গাড়িতে যত জিনিস ছিল সেগুলো রাস্তায় পড়ে যেতে শুরু করে। কিন্তু তারপর ড্যানি যে কোনো ভাবে সাদা গাড়িতে কে রয়েছে সেটা দেখতে চায় এবং তাকে ধরতে চায়। আবার এই গাড়ি চেজিং এর সময় যেটা হয়, বিভিন্ন বাসার সামনে যেসব গাছপালা ছিল সেগুলো ওরা দুজনে নষ্ট করে ফেলে, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ড্যানির গাড়িটা নষ্ট হয়ে যায়, কারণ ওটা তো পুরান গাড়ি। আর তখনই ওই সাদা রঙের মার্সিডিজটা করে কি, ড্যানিকে সে ভয় দেখাতে থাকে এবং খেপিয়ে চলে যায়। কিন্তু ওই সাদা মার্সিডিজটা যখন চলে যায়, ড্যানি করে কি ওই গাড়িটার নাম্বার নোট করে রাখে। আর এরপর আমাদের দেখানো হয় ওই সাদা রঙের মার্সিডিজটা কোনো ছেলে নয়, বরং একটা মহিলা চালাচ্ছিল। মোটামুটি মধ্যবয়স্ক মহিলাই বলা ছিল। একটা মহিলার বয়স 30-32 হয়ে গেলেই তাকে মধ্যবয়সী বলা যায় আর কি। তো যাই হোক, ওই মহিলাটির নাম ছিল হচ্ছে এমি। আর এরপর এমি বাসায় চলে আসে, আর তার হাজবেন্ডের নাম ছিল জর্জ। তো এমির হাজবেন্ডকে দেখে আমার একটা কথা মাথায় খটকা যাচ্ছে, যে কোরিয়ানদের নর্মালি চাপ দাড়ি উঠে না। তো এর মানে হচ্ছে ওর স্বামী হয়তো সার্জারি করে দাড়ি উঠিয়েছে। নর্মালি কোরিয়ানদের কিন্তু এরকম দাড়ি হয় না, চাপ দাড়ি আমি দেখিনি, খুবই রেয়ার। তো যাই হোক, পেশায় ওর স্বামী একজন আর্টিস্ট ছিল এবং সে আর্ট করতো, এর সাথে বিভিন্ন ধরনের তোমার শোপিস তৈরি করতো যেগুলো লাখ লাখ ডলার বিক্রি হতো। আর তাদের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে মুনি। আর অন্যদিকে ড্যানি করে কি, ওর বেঁচে যাওয়া জিনিসপত্র নিয়ে বাসায় যায়। আর তারপর ড্যানি বাসায় গিয়ে ওর ভাই পলকে ডাক দেয়, কিন্তু পল কোনো সারা শব্দই করে না। আর এখানে আমরা জানতে পারি ওর ভাই পল হচ্ছে 1 নম্বরের অলস এবং সারাদিন বসে গেম খেলে। তবে তারপরেও ড্যানি করে কি, তার ভাইকে আজকের দিনের সকল ঘটনা বলতে থাকে। আর ওই মুহূর্তে ড্যানির মায়ের কল আসে। আর ড্যানির মা তখন বলে, তোর বাবার অনেক বয়স হয়েছে, আগের মতো কাজ করতে পারে না, কাজ স্লো হয়ে গিয়েছে। আর এই ধীরে ধীরে কাজ করার জন্য তার বস তাকে প্রতিদিন বকা দেয়। তো ড্যানির বাবা তখন বলে, আমার বাঘের মতো 2টা ছেলে থাকা সত্ত্বেও আমাকে এই বয়সে কাজ করতে হচ্ছে, এর চেয়ে কষ্ট আমার আর কি হতে পারে। তো ড্যানি তখন বলে, আপনারা চিন্তা করবেন না, আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা
চেষ্টা করব এবং খুব শীঘ্রই আপনাদের জন্য একটা বাসা নেব, মোটেও ভয় পাবেন না। তো এরপরে ড্যানি করিকর ভাইকে গিয়ে বকাবকি করে এবং বলে, আমি জানি তুই একটা গাধা, জীবনে কিছু করতে পারবি না। তারপর আমি শুনেছি তুই নাকি ক্রিপ্টোতে টাকা পয়সা লাগিয়েছিস। ক্রিপ্টো মানে হচ্ছে তোমরা তো জানোই বিটকয়েন বা বিভিন্ন ধরনের কয়েন রয়েছে। আর এসব কয়েনের ইনভেস্টটা কি, যেমন 2013 সালে একটা বিটকয়েনের দাম ছিল 50 পয়সা বা $1, কিন্তু সেই বিটকয়েনের এখন দাম হয়েছে হচ্ছে প্রায় 70-80 লাখ টাকা। বর্তমানে মনে হয় রানিং 56 লাখ চলছে। তো এরকমই ক্রিপ্টো কারেন্সির দাম হলো আপ ডাউন করে। তো আজকে যেটার দাম কম রয়েছে অনেকে করে কি সেটার মধ্যে টাকা লাগিয়ে অনেক সেই ক্রিপ্টো কারেন্সিটা কিনে রাখে, দেখা যায় 6 মাস বা 7 মাস পরে সেটার দাম অনেক বেড়ে যায়, তখন তার টাকার মানও বেড়ে যায়। তোর ভাই মূলত এরকম একটা ক্রিপ্টো কারেন্সিতে পয়সা লাগিয়েছে। তো এটা দেখে ড্যানি বলে, আমি জানি তুই সবকিছু একদিন হারাবি, তো সবচেয়ে ভালো হয় তুই তোর ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড গুলো রয়েছে সেই অ্যাকাউন্ট আমাকে দিবি, নয়তো এই বাসার ভাড়া দিবি। তো এই কথা বলে ড্যানি কাজে চলে যায়। আর আমরা দেখতে পাই ড্যানি সকল ধরনের পরিশ্রমী কাজ করে, মানে সাধারণত কামলা টাইপ কাজ করে আর কি, যে কোনো ধরনের কাজ, সেটা বাড়ির কোনো পাইপলাইন ঠিক করা, ইলেকট্রিক কাজ করা, সব ধরনের কাজ করে। আর আমি কামলা টাইপ কেন বললাম, একজন নির্দিষ্ট যে ইলেকট্রিশিয়ান বা একজন যে প্লাম্বার সে কিন্তু নির্দিষ্ট একটা কাজই করে, বাট ড্যানি সব ধরনের কাজই করে। তো যাই হোক, এরপর ড্যানি ওই বাড়িতে ইলেকট্রিকের কাজ করার পর ওই বাড়ির মালিককে বলে, আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের যদি কারো বাসার কোনো ধরনের কাজের প্রয়োজন হয় দয়া করে আমার নাম্বারটা একটু দেবেন প্লিজ। তো এরপর ওই লোকটি ড্যানিকে বলে, আমার নিজেরই তো একটা কাজ আছে, আমি এই গাছটা কাটতে চাই, তোমার যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে বলবে। ড্যানি বলে, এই গাছটা আমি কাটতে পারি। তো এরপর ড্যানি বলে যে ঠিক আছে, আমি কালকে তাহলে গাছ কাটতে চলে আসবো। আর এরপর খাওয়ার সময় ড্যানি করিকর ভাইয়ের ইনভেস্টমেন্ট চেক করে, আর এটা দেখে খুশি হয়ে যায়, মানে ক্রিপ্টো কারেন্সির দাম একটু বেড়েছে, ওদের লাভও একটু বেড়েছে। আর তখনই ড্যানির খালাতো ভাই জিমি আসে, আর জিমিকে ড্যানি ইনভাইট করেছে একটা কাজের জন্য। তো জিমি ওখানে বসেই করে কি ব্যাং ভাজা আর মুলার জুস অর্ডার করে। আর এখানে আমরা জানতে পারি জিমি গত 6 মাস জেলে ছিল, আজ ছাড়া পেয়েছে। তো এরপরে জিমি ড্যানিকে জিজ্ঞাসা করে, তুই এতদিন পরে কিভাবে আমাকে মনে করলি? তো ড্যানি তখন বলে, আমাকে কিছু টাকা ধার দিবি? তো জিমি তখন চিৎকার করে বলে, শালা আমি মাত্র জেল থেকে বেরিয়েছি, আমাকে তো একটু খেতে দিবি, আগে তুই টাকা চাইলি। তো ড্যানি তখন ক্ষমা চায় যে সরি, ভুল হয়ে গিয়েছে, আগে টাকা ধার চাইলাম। তো জিমিও তখন ওর খালাতো ভাইয়ের কাছে ক্ষমা চায় ড্যানির কাছে, যে তোর উপর আমার চিৎকার করা ঠিক হয়নি। তো এরপর ড্যানি করে কি জিমির কাছে $20,000 টাকা ধার চায়, মানে $20,000। তো জিমি বলে, আচ্ছা ঠিক আছে, তোকে আমি $20,000 ধার দেবো। $20,000 হচ্ছে মোটামুটি 25 লাখ টাকার মতো। আর ওদের যেহেতু লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই, আমাদের গরিবানা আর ওদের গরিবানা এক নয়। ওদের গরিবানা হলে একটা আইফোন লাগে, ওদের গরিবানা হলে প্রতিদিন মদ খেতে হয়, ওদের গরিবানা হলে একটা মাস্ট গাড়ি লাগবেই। তো ওরা গরিব হলেও আমাদের চেয়ে অনেক বেশি ধনী আর কি, আর ওদের জন্য ওদের চাহিদা অনেক বেশি। 20-25 লাখ টাকা ওদের কাছে কিছুই না। তো যাই হোক, পরের দিন সকালে ড্যানি যখন গাছ কাটতে যাচ্ছিল তখনও দেখতে পায় যে ওর অ্যাকাউন্টে $20,000 চলে এসেছে, মানে ওর খালাতো ভাই জিমি $20,000 ধার দিয়েছে। তো এরপর ড্যানি হারামজাদা করে কি এই পুরো টাকা ক্রিপ্টোতে লাগিয়ে দেয়, মানে এই পুরো টাকা দিয়ে ক্রিপ্টো কারেন্সি কেনে। আর এরপর আমরা দেখি অ্যামি আর জর্জকে, আর তারা একটা জায়গায় এসেছে, আর ওরা দুজনে এসেছে একটা মাল্টি মিলিয়নার মহিলা যার নাম হচ্ছে জর্ডান, তার পার্টিতে। আর এই পার্টিতে অনেক ধনী লোকের এসেছে, দেখতেই পাচ্ছ সামনে কত সুপার কার, দামি দামি গাড়ি রয়েছে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি এমির একটা আর্ট গ্যালারি রয়েছে, সে জর্ডানের কাছে ওই আর্ট গ্যালারিটা বিক্রি করতে চায়। আর এমিকে তো অবশ্যই চিনতে পেরেছো, ওই সাদা মার্সিডিস ওয়ালা। আর অন্যদিকে আমরা ড্যানিকে দেখি ও যখন গাছ কাটার জন্য উপরে ওঠে তখন খেয়াল করে সাদা রঙের একটা মার্সিডিস রাস্তায় হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে। তো এইটার আওয়াজ শুনে ড্যানির মনে হয় এইটাই হয়তো ওই কালকের মার্সিডিস গাড়িটা হবে, যেটার সাথে ওর পাল্লাপালি লেগেছিল। আর এই কথা মনে করে ওর ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর এই কারণে গাছ থেকে পড়ে যেতে লাগে। বাট ভাগ্য ভালো, ওই বাড়ির যে মালিক ছিল অল্পের জন্য দড়িটা ধরে ফেলে এবং ও গাছ থেকে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। কিন্তু এই কারণে যেটা হয়, ওকে কাজ থেকে বের করে দেওয়া হয়, কারণ ওই বাড়িতে কাজ করতে গিয়েও যদি মারা পড়ে মালিক খুদা একটা বিপদে পড়বে। তো যাই হোক, এরপর ড্যানি করে কি সেখান থেকে বেরিয়ে সেই জায়গাটাতে যায় যে জায়গাটাতেও একটা জমি কেনার চিন্তা ভাবনা করছে এবং ওই জায়গাতেও একটা বাড়ি বানাবে। তো ওর কাছে কিন্তু টাকা নেই মোটেও, তবে তারপরেও করে কি জমির মালিককে ফোন করে এবং বলে এই জমিটা আমি কিনতে চাই। কিন্তু ফোনটা ওঠাই হচ্ছে সেখানকার একটা কর্মী। তো ওই কর্মী তখন বলে, হ্যাঁ জায়গাটা রেডি আছে, আপনি যে কোনো সময় ক্রয় করতে পারেন, জাস্ট টাকা রেডি করুন। তবে ওই জমির দাম হচ্ছে $1 লাখ, মানে বাংলাদেশি প্রায় 1,20,00,000 টাকার মতো লাগবে, যদিও ড্যানির কাছে মাত্র আছে হচ্ছে $20,000, তাও ধার করা টাকা। এরপর ড্যানি করিকর ফোন চেক করে, কিন্তু দেখতে পায় আজকে সকালে বিটকয়েনে যে টাকা লাগিয়েছিল সেই বিটকয়েনের মান অনেক কমে গিয়েছে, যার কারণে ওর অনেক টাকা মার গিয়েছে। তো এটা দেখে ওর মন খারাপ হয়ে যায়। আর অন্যদিকে এমি করে কি জর্ডানের সাথে দেখা করে এবং এমির যে আর্ট গ্যালারিটা রয়েছে সেটা দেখে আসার জন্য ইনভাইট করে। আর তখনই এমি তার মোবাইলে একটা ভিডিও দেখে, যেটা ফিরোজ নামের একটা ছেলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। আর বাসায় গিয়ে এমি ওই ভিডিওর কমেন্ট করে। আসলে হয়েছে কি, এমি আর ড্যানি একে অপরে যখন পেছনে লেগেছিল তখন ওই লোকটির বাসার সামনের বাগান ওরা নষ্ট করে গিয়েছে গাড়ি দিয়ে। তো ওই বাসায় যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাতে এমির গাড়ি এবং ড্যানির গাড়ি রেকর্ডেড হয়েছে, বাট ভালো একটা ব্যাপার হলো ওদের নাম্বার বোঝা যায়নি যে এটা কার গাড়ি। তো এটা ভেবে এমি খুশি হয়। আর রাতের বেলায় এমির স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে এমি করে কি ওদের যে ভল্ট রয়েছে বা সিন্ধুক রয়েছে সেটা খোলার চেষ্টা করে, বাট ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে বারবার এরর আসে। আর অন্যদিকে আমরা দেখি ড্যানি ওর ঘরের চারদিকে বারবিকিউ লাগিয়ে বসেছিল যাতে দম বন্ধ হয়ে ও সুইসাইড করে মারা যায়, বাট এরকম কিছুই হয় না। বাট একটু পরেও করে কি ওর ফোনের মধ্যে সেই সাদা রঙের মার্সিডিজের নাম্বারটি দিয়ে ইন্টারনেটে সার্চ করে এবং পেয়ে যায় যে এই গাড়ির মালিক কে এবং সে কোথায় থাকে। আর ড্যানি বলে, শালা আমি তোকে ছাড়বো না। আর এদিকে আমরা দেখি এমি তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে সিন্ধুক কেন খুলছে না। তো ওর হাজবেন্ড তখন বলে, আমি ওটার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, আর কেন চেঞ্জ করেছি সেটা তুমি জানো, আর কেন চেঞ্জ করেছে তোমরা একটু পরে বুঝতে পারবে আর কি। তো
যাই হোক এরপর আমরা দেখি জর্জ করে কি তার ছেলেকে স্কুলে দিয়ে অফিসে চলে যায়, আর এদিকে ড্যানি করে কি ওর অ্যাড্রেস খোঁজার জন্য এমিদের পাড়ার মধ্যে ঘোরাঘুরি করছিল, আর ও যে কোনো মূল্যে সাদা মার্সিডিজের মালিককে শিক্ষা দিতে চায়। আর এদিকে আমরা দেখি এমি করে কি ওর হাজবেন্ডের ডায়েরি থেকে ওই সিন্ধুকের বেশ কয়েকটা পাসওয়ার্ড নেয় এবং চেষ্টা করে দেখে এবং দেখা যায় একটা পাসওয়ার্ড কাজে লেগে গিয়েছে আর ওই সিন্ধুকটা খুলে গিয়েছে। তো এই সিন্ধুক যখন খোলে তখন সেটার মধ্যে এমি একটা রিভলভার দেখতে পায়। তো এমি করে কি রিভলভারটা বের করে এবং সেটা লোড করে নেয়, আর এরপর এমি করে কি ওই বন্দুকটার সাথে একটা সেক্সুয়াল মনে করে জকাম করতে থাকে। আর এখানে আরেকটা কথা বলি, এমির হাজবেন্ড একটু আগে বলেছিল যে কেন আমি সিন্ধুকটা বন্ধ করে রেখেছি এটা তুমি জানো। অ্যাকচুয়ালি এমি হচ্ছে খুবই ঝগড়াটে, তো ওর হাতে পিস্তল থাকা কোনোভাবেই মনে করো নিরাপদ নয়। আর তখনই এমির ঘরের বেল বাজে আর এমির মুড খারাপ হয়ে যায়, মনে করো ওটা নিয়ে কি করছিল, আসলে বাইরে ড্যানি এসেছে। তো এমি যখন জিজ্ঞাসা করে বাইরে কে, তখন ড্যানি বলে আমি পাশের বাসায় কন্ট্রাক্টে কাজ করতে এসেছি, আর তখন আমি খেয়াল করলাম আপনাদের বাসার ছাদে পানির যে পাইপ রয়েছে সেটার মধ্যে স্পট লাগানো নেই, ওটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তো আমার এর জন্য মনে হলো আপনাকে বলা উচিত, আপনি যদি ঠিক করাতে চান তাহলে আমাকে দিয়ে ঠিক করাতে পারেন। বাট এমি এখানে ডাইরেক্ট বলে দেয় দেখো তোমার মনে যদি খারাপ কাজ করার কোনো ইচ্ছা থাকে তাহলে আগেই বলে দাও, কারণ আমার কাছে বন্দুক রয়েছে। তো এটা শুনে ড্যানি ওখান থেকে চলে যেতে লাগে, বাট এমির হাতে যেহেতু পিস্তল রয়েছে ওর তার ভয় নেই, ও করে কি দরজাটা খোলে আর এই ফার্স্ট বার একে অপরকে দেখে, মানে এর আগে কেউ কাউকে দেখেনি। তো যাই হোক এমি ড্যানিকে বিশ্বাস করে কি ওর সম্পূর্ণ বাসাটা ঘুরে দেখায় যাতে কোনো সমস্যা থাকলেও বের করতে পারে, কিন্তু ড্যানি করে কি বুদ্ধি করে গ্যারেজে যায় এবং সেখানে গিয়ে গাড়িটার খোঁজ করে যেটা ওকে খুব জ্বালিয়েছে এবং দেখা যায় ওখানে ওই সাদা রঙের মার্সিডিসটা রয়েছে। ড্যানি তো কনফার্ম হয়ে যায় এবার এরই গাড়ি, আর তারপর ড্যানি জিজ্ঞাসা করে এই গাড়িটি কার, এমি বলে এই গাড়িটা আমার। তো ড্যানি জিজ্ঞাসা করে গাড়িটা কে চালায় নর্মালি, এমি বলে হ্যাঁ আমি চালাই। আর তখনই ড্যানি এমিকে জিজ্ঞাসা করে আমি কি আপনার ওয়াশরুমটা ব্যবহার করতে পারি। তো এরপর ড্যানি যখন ওয়াশরুমে ছিল তখন এমি করে হাজবেন্ডকে কল করে এবং বলে আমি বাসায় একটা কন্ট্রাক্টর এনেছি বা মনে করো কাজের লোক এনেছি, আমাদের বাসায় বিভিন্ন জায়গায় কাজ করাবো। আর ওই মুহূর্তে ড্যানি টয়লেট থেকে বের হয় এবং ওখান থেকে বের হয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো যাওয়ার পর এমি যখন বাথরুমের দিকে তাকায় ওর তো মাথা পুরো গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি ড্যানি যেটা করেছে পুরো বাথরুমে পেশাব করে হেগে মতে নষ্ট করে গিয়েছে। তো এমি এটা দেখে পুরো আগুনের গোলা হয়ে যায়, দূর ওর পিছনে, বাট ড্যানি পালিয়ে ওর ট্রাকে উঠে পড়ে এবং সেখান থেকে ডাইরেক্ট পালিয়ে যায়। বাট এমি ড্যানির যে ট্রাকের নাম্বারটা রয়েছে সেটা মুখস্থ করে ফেলে এবং আগুনের গোলা হয়ে বাসায় ফিরে আসে এবং ইচ্ছা মতো গাড়ি দিতে থাকে, কারণ এখনো ড্যানির ঘুমত পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো। তো এমি করে কি খুব দ্রুত ড্যানির গাড়ির নম্বর থেকে ড্যানির ডিটেলস বের করে ফেলে আর তারপর ড্যানির মোবাইলে কল করে ওকে ইচ্ছা মতো গালি দেয়। বাট ড্যানি তখন করে কি নিজের ফোনটা সুইচ অফ করে দেয়। আর এরপর যখন আমি আবারও কল করার চেষ্টা করে তখন ওই পাশ থেকে বলে আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি বর্তমানে সুইচ অফ রয়েছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার কল করুন। আর তখনই এমির হাজবেন্ড জর্জ এখানে চলে আসে আর এমিকে এই অবস্থায় দেখে পুরো চমকে যায়। আর অন্যদিকে আমরা ড্যানিকে দেখি সে তার ভাইকে বলছিল যে আজকে এই অকাম করে এসেছি, বাট তখন ওর ফোনে একটা নোটিফিকেশন আসে আর ড্যানি চেক করে দেখে যে এমি ওর প্রোফাইলে 1 স্টার রেটিং দিয়েছে, মানে যে কামলা হিসেবে ওর যে অনলাইন প্রোফাইল রয়েছে সেখানে 1 স্টার রেটিং দিয়েছে এবং কমেন্ট করেছে যে এই সারামজাদা আমার বাথরুমে পেশাব পায়খানা করে চলে গিয়েছে। বাট ড্যানি সেটা রিপ্লাই দেয় যে আমি এই মহিলাকে চিনি না, তার কাজ আমি কখনো করতেই যাইনি। আর ওইদিকে আমরা দেখি এমি কিন্তু তার হাজবেন্ডকে দিয়েই ওই বাথরুম পরিষ্কার করাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাই যে এমির হাজবেন্ড জর্জ কিন্তু এমিকে দেখে প্রচন্ড ভয় পায়। তো এখানে এমির হাজবেন্ড প্রচন্ড ভয়ে ভয়ে এমিকে বলে আমার মনে হয় তুমি ওকে এমন কিছু বলেছো বা এমন কিছু করেছো যার জন্য ও এমনটা করে গিয়েছে। কিন্তু এই কথা শুনে এমি আরো ফায়ার হয়ে যায় এবং বলে একটা বাইরের লোক এসে আমাদের বাথরুম নষ্ট করে গিয়েছে আর তুমি আমাকে উল্টে কথা বলছো, তুমি চাও না ওর কাছে গিয়ে ওকে আমরা শিক্ষা দেই। তো এরপর এমি করে কি জর্জকে নিয়ে ড্যানির বাসা খুঁজতে বেরিয়ে পড়ে এবং ড্যানির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না। আর ওদিকে আমরা দেখতে পাই ড্যানি তার কাজিন জিমির সাথে ছিল আর ড্যানি তখন জিমিকে বলে দেখ ভাই তোর কাছ থেকে আমি যে টাকাটা ধার নিয়েছিলাম সেটা পরিশোধ করতে আমার কিছুটা সময় লাগবে। আর এরপরও আরো বলে আমি তোকে বলেছিলাম না যে রাস্তায় একটা সাদা মার্সিডিজ গাড়ি আমাকে বিরক্ত করেছিল, আমি ওটা খুঁজে বের করে ফেলেছি আর ওটা একটা মহিলা ছিল আর আজকে ওর বাসায় গিয়ে ওর বাথরুমে হেগে মতো এসেছি, কিন্তু ওই সারামজাদি করেছে কি আমার মোবাইল নাম্বার বের করে আমার নামে ইন্টারনেটে নেগেটিভ রিভিউ দিয়েছে আর এই কারণে আমি কাজ খুঁজে পাচ্ছি না। জিমি তখন বলে আরে বেটা এটা দূরে রাখ, তুই আমার টাকা ধীরে সুস্থ আরাম করে দিস, কিন্তু ততদিনের জন্য তোর ট্রাকটা আমার নামে লিখে দে। আর এরপর জিমি আরো বলে তুই কতদিন ধরে সব কামলা খাটা খাটবি, বরং তুই এক কাজ কর আমার নামে একটা ব্যবসার লাইসেন্স নে আর নিজের ব্যবসা শুরু কর। আর এদিকে আমরা দেখি এমি আর জর্জ ড্যানির বাসা খুঁজে না পেয়ে বাসায় ফিরে যেতে লাগে, বাট তখন ওরা দেখতে পায় যে ওদের গাড়ির টায়ার কেউ পাংচার করে রেখে দিয়েছে। আর ওই মুহূর্তে ওরা পাশে কয়েকটা বাচ্চাদের বসে থাকতে দেখে আর ওই বাচ্চারা বলে যদি $40 দাও তাহলে গাড়িটা আমরা ঠিক করে দেবো। তো এই জন্য ওদের কাছে টাকা না দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, মানে চিন্তা করে বিদেশের পোলাপানেরও এরকম ব্যবসা করে। আর পরের দিন সকালে আমরা দেখি ড্যানি যখন ওর ভাইয়ের সাথে এক্সারসাইজ করছিল তখন ওর ভাইকেও বলে চল আমরা দুজনে মিলে একটা কোম্পানির ব্যবসা শুরু করি। তো ওর ভাই তখন বলে এটা তো অনেক ভালো আইডিয়া। তো ড্যানি তখন বলে ওই কোম্পানিটা আমি তোর নামে করতে চাই, ওই লাইসেন্সটা তোর নামে করতে চাই। আর তখন ড্যানির ভাই পল বলে ঠিক আছে তাহলে যদি আমার নামে করো ওই কোম্পানির নাম আমরা রাখবো জো ব্রোস, কিন্তু এটার জন্য আমাদের তো ক্লায়েন্ট দরকার, আমরা ক্লায়েন্ট কই পাবো। তো এই জন্য ওরা দুই ভাই যায় হচ্ছে ড্যানির এক্স গার্লফ্রেন্ড বেননের কাছে আর সেখানে ওদেরকে গিয়ে বলে দেখো আমরা নতুন একটা কনস্ট্রাকশন কোম্পানির ব্যবসা শুরু করেছি, তোমাদের পরিচিত বা তোমাদের যদি কারো কোনো ধরনের কনস্ট্রাকশন কাজের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারো। আর তখন ড্যানির গার্লফ্রেন্ডের হাজবেন্ড বলে ঠিক আছে আমাদের প্রয়োজন অবশ্যই তোমাদেরকে ডাকবো। আর এখানে লক্ষ্য ড্যানির এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড ছিল একটা চার্চের লিড সিঙ্গার, মানে চার্চে গান হয় সেখানে গান গাইতো
আর তখন ড্যানির এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড করে কি ওদেরকে চার্জে আসার জন্য ইনভাইট করে। কিন্তু তখনই ওদের ফোনে জিমির কল আসে, আর জিমি বলে কোন একটা এশিয়ান কাপল তোদেরকে খুঁজছে, তোদের খুঁজতে খুঁজতে এলাকায় এসেছিল, অনেক জিজ্ঞাসাবাদ করেছে। তো ড্যানি বুঝতে পারে এটা তো এমিরই কাজ, ওই সাদা মার্সিডিস ওয়ালা। তো ড্যানি করে কি এমিকে কল করে এবং বলে তুই কিন্তু আমাকে চিনিস না, আমি কিন্তু খুবই ভয়ঙ্কর লোক, তুই যদি এখনই না থামিস তোর জীবন কিন্তু আমি নষ্ট করে ফেলবো। কিন্তু এই কথা এমি আরো রেগে যায় এবং এমি করে কি ড্যানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চেক করে, আর ড্যানিকে ফাঁসানোর জন্য ওর নিজের নামে একটা মেয়ের ফেক অ্যাকাউন্ট খোলে, আর তারপর প্রোফাইল পিকচার দেওয়ার জন্য ওর সুন্দর একটা মেয়ের ছবি দরকার। তো এই জন্য এমি করে কি ওর যে একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে যার নাম হচ্ছে মিয়া, ওর আইডিতে ঢুকে ওর ছবি নেয় এবং সেটা স্ক্রিনশট দিয়ে তারপর ওর ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাগাবে। বাট তখনই দেখে যে ওই মিয়ার প্রত্যেকটা ছবি তোর হাজবেন্ড লাইক দিয়ে রেখেছে। তো এটা দেখে তোর মাথা গরম হয়ে যায়। তবে তারপরে মাথা ঠান্ডা রেখেও করে কি ফেক আইডি দিয়ে, নতুন খোলা ফেক আইডি দিয়ে ড্যানির আইডিতে মেসেজ করে। বাট একটু পরেই ড্যানি করে কি তার একটা নগ্ন ছবি দেয়, মানে আধা নগ্ন ছবি দেয়। কিন্তু এটা ড্যানি ছিল না, এটা ছিল ড্যানির ভাই পল। এর মানে হচ্ছে ড্যানির ইনস্টাগ্রাম আইডি ওর ভাই পল চালায় এবং ড্যানির ভাই যে কোনো মেয়ের উপরই লাইন মারে, এমনকি ওকে যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতেও দেওয়া হয় সেখানেও লাইন মারার চেষ্টা করে, যেটা ড্যানির একদমই পছন্দ ছিল না, কারণ এর জন্য ওদের অনেক কাজ মিস হয়েছে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই এমির আর্ট গ্যালারিতে ওর শাশুড়ি একটা চেয়ার নিয়ে আসে, আর ওর শাশুড়ি সেটা স্টোরি বলে যে আমার হাজবেন্ড আমার পাসার সাইজে এই চেয়ারটা স্পেশালি তৈরি করেছে, আর এটা পুরো এক কাঠে তৈরি হয়েছে। তো এই কাজ দেখে সেই মিলিয়নার জর্ডানের আবার অনেক পছন্দ হয় এবং জর্ডান তখন এই চেয়ারটির দাম জিজ্ঞাসা করলে জর্জ তখন বলে এই চেয়ারটি বিক্রি হবে না। কিন্তু এটার উত্তরে জর্ডান খুব মাইন্ড করে এবং বলে সবকিছুরই তো একটা দাম থাকে, এটারও একটা দাম রয়েছে, তো আমি এটার জন্য $1,00,000 অফার করছি, মানে 1,20,00,000 টাকা একটা চেয়ারের জন্য। তবে তারপরেও জর্জ তাকে না করে দেয়, বাট এতে জর্ডান মাইন্ড করে সেখান থেকে চলে যায়। বাট এমির প্ল্যান ছিল জর্ডানের সাথে ব্যবসা করা, জর্ডানের কাছে ওর আর্ট গ্যালারিটা বিক্রি করে দেওয়া। তো এমি এখানে রেগে যায়, আর জর্ডান চলে যাওয়ার পরে এমি জর্জকে বলে তুমি আমার প্ল্যানটাই নষ্ট করে দিলে, এটা তো জাস্ট একটা চেয়ারই ছিল, তুমি দিয়ে দিতে, তুমি কি যাও না আমি আমার পরিবারের জন্য কতটা ঘাম ছড়াচ্ছি। জর্জ বলে আমি কি করছি, আমি কি চুল ফেলছি, আমিও তো তাই করছি, বাট এটা আমার বাবার হাতের তৈরি, এটা একটা স্পেশাল জিনিস, এটা শো আপ করা যেতে পারে বাট বিক্রির জন্য নয়। বাট এই কথায় ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় এবং ঝগড়ার এক পর্যায়ে এমি তখন খোটা দেওয়ার হাজবেন্ডকে তুমি আমার পিএস এর হট ছবিতে লাগাতার লাইক দাও। কিন্তু ওর হাজবেন্ড তখন বলে আমি তো শুধুমাত্র ওর ক্যাপশন গুলো পড়ি, মানে ছবির সাথে যে লেখাগুলো থাকে সেগুলো পড়ি। তো ওদের দুজনের মধ্যে যখন গ্যাঞ্জাম লেগে যায় তখন এমি তো মনে করো যত ধরনের চেষ্টা করে ওর হাজবেন্ডকে কিভাবে ছোট দেখানো যায়, বাট জর্জও আজকে সাহসিকতার সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কিন্তু আমরা মোটামুটি ভালোই বুঝতে পারি যে জর্জ বেচারা কত কষ্ট রয়েছে। তো যাই হোক এমি যেহেতু এখানে খেপে গিয়েছে, তার হাজবেন্ডও আজকে তাকে পাত্তা দেয়নি। তো এমির এখন এই রাগ কন্ট্রোল করার জন্য কাউকে তো লাগবেই। তো এই জন্য এমি করে কি ড্যানির উপর দিয়ে রাগ খাটায়। ও করে কি ড্যানিকে একটা ভয়েস নোট পাঠায়, বলে তুই আমার বাসায় হেগে ভালো কাজ করিসনি, আমি তোর লাইফে হেগে দেবো, তোর লাইফ নষ্ট করে দেবো। কিন্তু ড্যানি ওই সময় ছিল হচ্ছে বারে, সে এনজয় করার জন্য গিয়েছিল। বাট এই ভয়েস নোট পাওয়ার পর ওর নেশা সব কেটে যায়। কিন্তু তখনই ড্যানির ভাই পোলোকে বলে যে আমি আর আমার এই নতুন গার্লফ্রেন্ডকে একটু বাসায় ছেড়ে দেবে। তো ড্যানি বলে আচ্ছা ঠিক আছে। বাট ড্যানি যখন গাড়ির কাছে যায় ও দেখতে পায় ওর গাড়ির উপরে কেউ সাদা রং দিয়ে লিখে রেখেছে আই ক্যান ড্রাইভ বিকজ আই এম পুর, মানে আমি গরিব বলে ড্রাইভ করতে পারি না। বাট ড্যানি তো মারাত্মক রেগে যায়। কিন্তু ড্যানির ভাই তখন ড্যানিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাট ড্যানি তখন উল্টো রেগে পলকে বলে আমি আমার কোম্পানি থেকে এখনই তোকে বের করে দিচ্ছি। বাট তখন ড্যানির ভাই উল্টো ড্যানিকে বলে কোম্পানি তো আমার নামে করেছো ভাই, তুমি আমাকে কি বের করবে, বরং আমি তোকে বের করে দিচ্ছি। তো ড্যানির মাথা পুরো গরম হয়ে যায়। ড্যানি তখনই যায় হচ্ছে এমির বাসায়, মানে এই গাড়িটাতে তো অবশ্যই এমি লিখেছে। তো ও করে কি গাড়ি থেকে বড় একটা হাতুড়ি নিয়ে বের হয় যে আজকে ও এমির পুরো বাসা তছনছ করে দেবে। বাট যখনই ড্যানি করে কি এমির বাসার দরজার কাছে পৌঁছায় তখনই এমির বাসার সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং ড্যানি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর বাসায় এসে করে কি ওই গাড়িটার লেখা ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন ওই লেখা ওঠানোর চেষ্টা করে তখন এর সাথে গাড়ির রঙও উঠে যাচ্ছিল। তো এই কারণে ড্যানির রাগ আরো বেড়ে যায়। আর ড্যানির ভাই কিন্তু এই সব দেখছিল, কিন্তু ও উল্টো মজা নিচ্ছিল, মানে তোর কিছু যায় আসে না। আর পরের দিন আমরা দেখি ড্যানি করে কি সকালে এমির বাসায় যায় পেট্রোল নিয়ে, মানে এমির গাড়িটাই পুড়িয়ে দেবে। বাট পেট্রোল দেওয়ার পরে গাড়িটা যখন জ্বালিয়ে দেবে তখনই গাড়ির ভেতর ওর নজর যার দেখতে পায় মুনিকে। তো মুনিকে দেখে তোর অবস্থা খারাপ হয়ে যায়। আর ও করে কি গাড়ির পেট্রোল নিজের গেঞ্জি দিয়ে মুছে সেখান থেকে পালিয়ে আসে। আর তারপর নিজের মনকে শান্ত করার জন্য চলে যায় হচ্ছে চার্চে। আর সেখানে গিয়েও দেখতে পায় ওর এক্স গার্লফ্রেন্ড এবং হাজবেন্ড একসাথে গান গাইছে। তো ড্যানি ওদের গান শুনতে শুনতে চিন্তা করে সৃষ্টিকর্তা এত সুন্দর দুনিয়াতে আমার কোনো শান্তি নাই কেন, যত সমস্যা কেন আমার কাছে। আর এটা মনে করে ও কাঁদতে থাকে। আর এরপর আমরা অন্যদিকে দেখতে পাই এমি আবারও জর্ডানের কাছে গিয়েছে ওর আর্ট গ্যালারি বিক্রি ব্যাপারে কথা বলতে। কিন্তু তখন উল্টো জর্ডান জিজ্ঞেস করে আমি শুধুমাত্র তোমার আর্ট গ্যালারি কেন, তোমার চেয়ারটাও কিনতে চাই, তোমার হাজবেন্ড ওই চেয়ারটা বিক্রি করার জন্য রাজি হয়েছে। তো এমি তখন বলে না, রাজি তো হয়নি। বাট তখনই জর্ডানের একটা কল আসে এবং জর্ডান বলে 5 মিনিট, আমি 5 মিনিট পরে আসছি। তো এমি তখন বসে থাকে। আর তখনই এমির ফোনে ইনস্টাগ্রামে মেসেজ আসে যেটা ছিল হচ্ছে ড্যানির ভাই পলের, মানে অন্য মেয়েদের মতো পল একেও পটানোর চেষ্টা করছে। বাট ওই মুহূর্তে এমির ফোনে আবার ওর হাজবেন্ডের কল এসেছিল। ও মূলত ওর হাজবেন্ডকে কল দিয়েছে চেয়ারটি বিক্রির জন্য রাজি করানোর জন্য। তো এরপর কথা বলতে বলতে একটু সামনে গেলে অনেক বড় একটা দরজা অটোমেটিক্যালি খুলে যায়। আর দরজা খুলে ভেতরে দেখতে পাই সেখানে অনেক দামি দামি জিনিস রয়েছে। আর
তখনই এমির হাজবেন্ড ওকে বলে আমি তোমার গ্যালারির জন্য অনেক সুন্দর একটা গাছ দেখেছি আর সেই গাছের ছবিটা আমি তোমাকে পাঠাচ্ছি। কিন্তু এমির স্বামী করে কি ওই গাছের ছবি পাঠাতে গিয়ে ভুলে এমির যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে পিএস মিয়া নামে ওর স্ক্রিনশট পাঠিয়ে দেয়। তো এর ফলে এমির মাথা আরো গরম হয়ে যায় এবং ফোনটা কেটে দেয় এবং বুঝতেই পারছো ওর হাজবেন্ডের উপর কেমন রাগ হতে পারে। আর ওদিকে আমরা দেখি ড্যানি যে চার্জটিতে গিয়েছে ওই চার্জে ওদের গান শেষ হয়ে গেলে ড্যানি যখন ফিরে যাচ্ছিল তার আগে করে কি ওর এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ডের সাথে দেখা করে। আর এরপর ড্যানি যখন একবারে বেরিয়ে যাবে তখন দেখা যায় চার্জে যে নেম প্লেটটা রয়েছে সেটার এক পাশ খুলে গিয়েছে। তো ড্যানি করে কি নিজের জ্ঞান থেকে ওটা ঠিক করতে শুরু করে। বাট এটা দেখে ড্যানির এক্স গার্লফ্রেন্ডের যে হাজবেন্ড যার নাম হচ্ছে অ্যাডউইন সে অনেক খুশি হয় এবং অ্যাডউইন ভালো মনে করে বলে যে তুমি অনেক ভালো, তুমি আমাদের চার্জে থেকে কি এখানে কাজ করবে, আমাদের আসলে তোমার মতো একজন মানুষ প্রয়োজন, এর বিনিময়ে টাকাও পাবে তুমি। বাট ড্যানি এই কথাগুলো উল্টো হবে না, তার কাছে মনে হচ্ছিল যে তার এক্স হাজবেন্ড তাকে টিটকারি করছে বা দয়া দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ যখন খারাপ সময় থাকে প্রত্যেকটা মানুষেরই এরকম মন ছোট থাকে আর ওই সময় ভালো কথাও খারাপ লাগে। আমি নিজে ভিকটিম আর কি। আর অন্যদিকে আমরা দেখি এমির কাছে মনে হচ্ছিল ওর হাজবেন্ড ওকে ঠকাচ্ছে আর তারপরও মনে মনে সিদ্ধান্ত নেয় আমিও আমার হাজবেন্ডকে ঠকাবো। তো এই জন্য করে কি পোলের সাথে মানে ড্যানির ছোট ভাইয়ের সাথে লাইন মারার সিদ্ধান্ত নেয়, আই মিন টিট ফর ট্যাট। এবং এই কথা মনে করেও করে কি পোলকে কল করে, কিন্তু পোল করে কি ড্যানির ব্যাপারে মানে ওর ভাইয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে। আর তখন এমি যখন পোলের সাথে কথা বলছিল তখন মাঝখানে হঠাৎ ওর মনে হয় আমার একটা ফ্যামিলি রয়েছে, একটা বাচ্চা রয়েছে, আমি কি এটা ঠিক কাজ করছি? তো এই জন্য নগদ কল কেটে দেয়। আর অন্যদিকে আমরা দেখি ড্যানি ওর কাজিন জিমিকে বলে যে আমার এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড আমাকে হয়তো ছোটখাটো মিস্ত্রি কামলা মনে করে কারণ আমি ওর চার্জে ফ্রিতে মেরামত করে দিয়েছিলাম। তো জিমি তখন বলে এটাই তো তোর সমস্যা ভাই, এই জন্য দেখ আমি লাইফে কোনো কিছু ফ্রিতে করি না। তো এরপর ড্যানির কাজিন জিমি করে কি ওদের জন্য দুটো চেয়ার অর্ডার করে, এগুলো কিন্তু অনেক দামি চেয়ার, এক একটার দাম $2500 করে, মানে অটোমেটিক পিট টিপে দেয়। আর অন্যদিকে আমরা দেখি এমি রাতের বেলা ওর হাজবেন্ডের সাথে সময় কাটায় এবং ওর কাছে মনে হয় যে আমাদের দুজনের মাঝে এই দূরত্ব আসার মেন কারণটা হচ্ছে আমরা একে অপরকে সময় দিচ্ছি না। বাট ওর হাজবেন্ড তখন উল্টো বলা শুরু করে তুমি ভুল বোঝো না, আমি জাস্ট ওর স্ক্রিনশট গুলো নিয়েছিলাম শুধুমাত্র ক্যাপশনের জন্য, ওর কথাগুলো অনেক ভালো লাগে, কিন্তু খোদার কসম আমি তোমারই ভালোবাসি। আর অন্যদিকে ড্যানি আবারও ব্যাংকে লোন করার জন্য কল করে, বাট ব্যাংক তখন বলে যে আপনার যে সিভিল রেকর্ড আমরা দেখতে পাচ্ছি আপনি ওরকম ধনীও নন, রেগুলার কোনো কাজও নেই, তো আপনাকে আমরা কোনো লোন দিতে পারবো না। কিন্তু হ্যাঁ আপনি যদি বাড়ি কিনতে চান ওই বাড়ি আপনি যদি 1 লক্ষ ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারেন তাহলে বাকি টাকা আমরা দিতে পারবো। বাট তখন ড্যানি বলে ওঠে আমাদের তো আসলে একটা চার্জ রয়েছে, ওই চার্জটার মেরামত প্রয়োজন, আমি কি চার্জের জন্য লোন পাবো? তো ব্যাংক তখন বলে ঠিক আছে আপনি যদি চার্জের কাগজপত্র দেখাতে পারেন আমরা লোন দিয়ে দেবো। আর এইদিকে এমি যখন ওর পরিবারের সাথে বসেছিল তখন সেখানে জর্ডান আসে। তো জর্ডান তখন বলে যে আমি তোমার আর্ট গ্যালারি কেনার জন্য প্রস্তুত, বাট একটা শর্ত রয়েছে, আগামী 5 বছর তোমাকে সেখানে ডিউটি করতে হবে এবং কোনো ধরনের শেয়ার ছাড়া। তো এমি এই শর্তে রাজি হয় না, ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি। এমির যে আর্ট গ্যালারিটা রয়েছে জর্ডান সেটা $1 কোটি কিনে নেবে, যেটা প্রায় 120 কোটি টাকার সমমূল্যের সম্পদ, কিন্তু এমিকে 5 বছর সেখানে শ্রম দিতে হবে, কোনো শেয়ার কোনো লভ্যাংশ পাবে না। বাট এমি এতে রাজি হয়নি। তো এই জন্য জর্ডান বলে দেখো কালকে আমাদের বোর্ডের মিটিং, তো তোমার হাতে 24 ঘন্টার সময় রয়েছে এটা নিয়ে চিন্তা করা, তুমি আরামসে আমাকে জানাতে পারো। আর অন্যদিকে ড্যানি চলে যায় হচ্ছে সেই চার্জে এবং সেখানকার যে পুরোহিত রয়েছে তাকে বলে আপনি যদি চান আপনাদের এই চার্জটিকে আমরা অনেক সুন্দর বানাতে পারি, যেগুলো অন্যান্য বড় বড় চার্জের মতো অনেক হাইফাই হবে, কিন্তু এটা মেরামত করার জন্য আপনাদের মিনিমাম $1,20,000 প্রয়োজন পড়বে, কারণ এইসব জিনিসপত্র আপনাদের এই চার্জে যেসব জিনিস আমরা লাগাবো তাতেই লেগে যাবে, আমি কোনো লেবার কষ্ট নেব না, আমি নিজেই কাজ করবো। তো যাজক এটার জন্য রাজি হয়ে যায়, কিন্তু বিনিময়ে ড্যানি যেটা চায় যে এই চার্জের পেপার দিয়ে লোন করে নিতে হবে $1 লক্ষ, আমি ম্যানেজ করে দেবো। কিন্তু মাঝখান থেকে ব্যবসা করলো কত টাকা আমাদের ড্যানি $20,000। আর এরপর ড্যানি ওর কাজিন জিমিকে বলে আমার প্ল্যান কাজে লেগে যাচ্ছে। আর পরের সিনে আমরা দেখি এমি মিয়ার সাথে কথা বলছিল আর তখন সেখানে পোল চলে আসে। তো এমি যখন পোলকে দেখে তাড়াতাড়ি করে মিয়াকে ভেতরে পাঠিয়ে দেয়, কারণ মিয়ার ছবি দিয়েই তো প্রেম করেছে। আর এরপরে পোল এসে এমিকে জিজ্ঞাসা করে আচ্ছা এই ছবির মেয়েটি কি এখানে কাজ করে? এমি বলে না ও এখানে কাজ করে না এবং পলকে চলে যেতে বলে, পল চলে যেতে লাগে। বাট তারপর পল আবার ফেরত আসে যে আমি একটা গাছ কিনতে চাই। তো এমি তখন করে কি সেখানে একটা পড়ে থাকা ছোটখাটো গাছ ওকে দেয় এবং বলে তুমি এটা ফ্রিতে নিয়ে যাও, বাট এখান থেকে চলে যাও। তো পোল যখন চলে যাচ্ছিল তখনই পেছন থেকে মিয়া চলে আসে আর এমি তখন পোলকে সোজা করে ধরে বাইরে নিয়ে যায় এবং বলে দেখো আমি ওই মেয়েটির ছবি ব্যবহার করে তোমার সাথে মেসেজ করেছি, কারণ তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগছিল, আমি জানি মিয়া আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দরী, আর আমি এটাও জানি এটা শোনার পরে তোমার হৃদয় ভেঙে গিয়েছে, কিন্তু পোলের তো জাস্ট একটা মেয়ে দরকার, ও তার বিয়ে করবে না, বিবাহিত মেয়ে হলে আরো বেটার, ঝামেলা নাই। তো পোল করে কি এমিকে কিস করে দেয় আর এরপর বুঝতেই পারছো কাহিনী উল্টা পাল্টা হয়ে যায়, মানে এমি পোলের জালে ফেসে যায়। আর এদিকে আমরা দেখি এমির হাজবেন্ড জর্জ এমির অ্যাসিস্ট্যান্ট মিয়ার ছবি দেখে মাস্টারবেট করছে ভাই। আর অন্যদিকে আমরা দেখি ড্যানির চার্জে গান গাচ্ছিল আর এদিকে এমি করে কি পোলকে ওর গাড়িতে করে বাসায় ছাড়তে যাচ্ছিল যাতে ও বুঝতে পারে ড্যানিদের এক্সাক্ট বাসাটা কোথায়। তো এরপর বাসার কাছে আসলে এমি দেখতে পায় যে ড্যানি নাচছে। তো এটা দেখে এমি করে গাড়িটা লুকিয়ে ফেলে আর এরপর এমি করে কি ড্যানির ভাই পোলকে বলে দেখো পোল তুমি কিন্তু আমাদের ব্যাপারে কাউকে বলবে না, এমনকি তোমার ভাইকেও নয়, কারণ আমি বিবাহিত, আমার একটা সংসার রয়েছে। তো এরপর রাতের বেলায় আমরা জিমি আর ড্যানিকে দেখতে পাই যারা চুরি করতে বের হয়েছে আর ওরা আজকে চুরি করবে হচ্ছে ওই চার্জে কাজ করতে যেসব জিনিসপত্র দরকার সেই সব জিনিসপত্র, মানে ওরা যে প্ল্যানটা করেছে যে টাকা দিয়ে চার্জের জিনিসপত্র কিনতে হবে সেগুলো ওদের লাভ, চুরি করা জিনিস দিয়ে চালিয়ে দেবে। আর এইদিকে আমরা দেখি এমিকে জর্ডান মানে যে আর কি ওদের আর্ট গ্যালারি কিনবে সে বলে কি তুমি লাস ভেগাসে আসো, এখানে অনেক বড় একটা প্রোগ্রাম
প্রোগ্রাম রয়েছে, কিন্তু এমির মেয়ে মুনি সেখানে যেতে চায় না। তো এর জন্য এমির হাজবেন্ড জর্জ বলে আমি মুনিকে নিয়ে এখানেই থাকি, তুমি একাই যাও। আর এদিকে আমরা দেখি জিমি আর ড্যানি যখন বাসায় ফেরে ওরা পোলকে দেখতে পায়, আর এখানে লক্ষ্য পোল ওদের খালাতে ভাই জিমিকে একদমই পছন্দ করে না, বাট জিমি ওকে বোঝায় পুরোনো জিনিসপত্র ভুলে নতুন ভাবে চলা শুরু করতে হবে। আর তখনই পোল করে কি ড্যানির কাছে ওর গাড়িটা বা ট্রাকটা চায়, বাট ড্যানি ডাইরেক্ট না করে দেয় এবং বলে আমরা একটা চার্জে কাজ পেয়েছি, ওখানে তুই আমাদের সাথে কাজ কর, তাহলে তুইও টাকা পাবি, $1,20,000 ব্যাপার। এবং এই নতুন কাজ করার উপলক্ষে ওরা করে একটা পার্টিও করে, বাট এখানে উল্লেখ্য পোলের মাথায় তো অন্য কিছু ঘুরছে। তো এখানে দেখা যায় ওরা একসাথে যে ড্রিঙ্কস করছিল, জিমি আর ড্যানি ঠিকই ড্রিঙ্কস করছিল, বাট পোল কিন্তু একটুও ড্রিঙ্কস করছিল না, ও ড্রিঙ্কস নিয়ে ফেলে দিচ্ছিল, খালি অভিনয় করছিল। তো এরপরে যখন ড্যানি আর জিমি ড্রিঙ্কস করে পুরো শুয়ে পড়ে, তখনই পোল করে কি ড্যানির ট্রাকের চাবি নিয়ে ভেগাসের উদ্দেশ্যে রওনা হয়, কারণ ওখানে তো গিয়েছে এমি। আর এখানে আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে জিমি আর ড্যানি কিন্তু চার্জের জন্য চুরি করা জিনিসপত্র ওই ট্রাকের মধ্যে রেখেছিল। আর এই দিকে ভেগাস পৌঁছে পোল করে কি এমিকে মেসেজ করে, আর এমি ওই সময় তার হাজবেন্ড জর্জের সাথে কথা বলছিল। তো জর্জ তখন এমিকে বলে আজকে আমার মা এসেছে আর উনি কিছুদিন এখানেই থাকবে। তো ওদের কথা শেষ হলে এমি ফোনটা কেটে দেয়, আর ফোন কাটার পরে এমি পলকে কল করে এবং ওর কাছে ডাকে। আর তারপর পল এমিকে জিজ্ঞাসা করে তোমার কি ভাই জানে তুমি এখানে এসেছো? পোল বলে না, কোনো ভাবেই নয়। আর এরপর পোল করে কি এমিকে একটা ফুলের তোড়া দেয়। আর তারপর এমি পোলকে বলে আমরা শুধুমাত্র কিন্তু কথাই বলতে পারবো, কারণ আমার নিজের একটা পরিবার রয়েছে, বাচ্চা রয়েছে, আমরা কিন্তু কোনো সেক্স টেক্স বা ওইসব কিছু করতে পারবো না। আর অন্যদিকে আমরা দেখি জিনি আর ড্যানি যখন জানতে পারে ওদের ট্রাক নিয়ে ওদের ভাই গিয়েছে, ওরা দুজনে করে কি ভেগাসের উদ্দেশ্যে রওনা হয়। মানে ওদের ট্রাকে যে ট্র্যাকার লাগানো রয়েছে সেটার মাধ্যমে ওরা জানতে পেরেছে ট্রাকটা ওইদিকে গিয়েছে। আর ড্যানি তো লাগাতার পোলকে মেসেজ দেয় ওর ভাইকে, তুই আমার ট্রাকটি ফেরত দিয়ে দে, কারণ ওটার মধ্যে অনেক জিনিস রয়েছে, আমি তোকে কিছুই বলবো না। আর ভয়েস নোট দেওয়ার কারণটা হচ্ছে পোল তার ফোনটা বন্ধ করে রেখেছে। আর তখন জিমি ড্যানিকে বলে শোন, ছোট ভাইদের মাঝে মাঝে মারতে হয়, তা না হলে ছোট ভাইরাও বাপ সাজতে চায়। কিন্তু ড্যানি তার ছোট ভাইকে অনেক ভালোবাসতো। ড্যানি বলে আমার ছোট ভাই তো নর্মালি এরকম করে না, বাট বুঝলাম না আজকে কেন এমন করলো। আর এইদিকে আমরা দেখি পল এমির সাথে মজা মাস্তি করছে, দুজনে মিলে নাচছিল, খেলছিল। আর তারপর পল এমিকে ফাইটিং স্কিলও শেখাচ্ছিল। আর তারপর তার জন্য অনেক মজা করে, মানে হয়তো রাশিয়া ইউক্রেন খেলা শেষ। আর তারপর দুজনে মিলে বসে কথা বলছিল। আর তখন এমি পোলকে বলে দেখো আমি আমার ব্যবসাটি $1 কোটি বিক্রি করে দিচ্ছি। তো পোল তখন বলে $1 কোটি? আমি যদি $10 লক্ষ পেতাম তাহলে আমার জীবন সেট হয়ে যেত, জীবন আর কাজ করে খেতাম না। এমি বলে জীবন এতটাও সহজ নয়। আর তখন পোল এমিকে বলে তুমি আমার ভাইয়ের মতো কথা বলছো, ও হারামজাদা সারাদিন পরিশ্রম করতে থাকে কিন্তু দিন শেষে অনেক ডিপ্রেশনে থাকে, আর এই কারণে আমি ওর কাছ থেকে দূরে থাকতে পছন্দ করি। আসলে আমি চাই না আমার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জির মানুষ থাক। আর তখনই পোলের ফোন রিং হতে থাকে। আর এর কারণটা হচ্ছে পোল মাত্রই ফোনটা অন করেছে, আর ড্যানি করেছে কি ফাইন্ড বাই মি অ্যাপে থেকে ওর লোকেশন বের করে ফেলেছে। তো ওই লোকেশন দেখে ড্যানিরা করে ওই বিল্ডিং এ আসে। আর এরপর ড্যানি সেখানে একটা রুম নেওয়ার কথা বলে, বাট জিমি বলে আমরা রুম কেন নেবো, আমরা বরং ক্যাসিনোতে আজকে গেম খেলি, আর এখান থেকে আমরা অনেক টাকা কামাতে পারবো আর পলকে খুঁজে বের করতে পারবো। আর ওদিকে আমরা দেখি এমি পলকে একটা বিছানা চাদর দেয় ঘুমানোর জন্য, আর বলে তুমি যখন ঘুম থেকে উঠবে তখন হয়তো আমি ততক্ষণ এখানে থাকবো না, বাট তোমার যতক্ষণ ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। আর তারপর এমি করে কি পলকে কিছু টাকাও দেয়। মানে বুঝতেই পারছো কেন ইয়াং পোলাপানরা, আনমেরিড পোলাপানরা বিবাহিত নারীদের সাথে প্রেম করে, টাকাও পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো যাই হোক, পলকে টাকা দেওয়ার কারণ হচ্ছে পলের কারণে এমি আজকে অনেকদিন পর অনেক খুশি। আর এরপর ওরা একে অপরকে জড়িয়ে ধরে। আর তারপরে সকালবেলা পোল যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন ড্যানি আর জিমিকে দেখে ফেলে এবং পিছনে শুরু করে। আর পোলও সেখান থেকে পালাতে শুরু করে। তো পোল তো সিঁড়ি দিয়ে উপর উঠতে পারে, বাট জিমি আর ড্যানি যখন উঠতে যায় ওরা হাঁপিয়ে যায়। তো যাই হোক, পোলের রুমটা ছিল হচ্ছে 45 তলার উপরে, বাট ওই পর্যন্ত জিমি আর ড্যানির উঠতে উঠতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। আর এরপর পল কোন রকমের রুমের ভেতরে ঢুকে যায়, বাট দরজা আটকানোর আগেই ড্যানি তার পা ঢুকিয়ে দেয়। আর তখন পল যে কোনো ভাবে দরজাটি আটকানোর চেষ্টা করে আর ড্যানি খোলার চেষ্টা করে, বাট এরপর জিমি এসে ধাক্কা দিয়ে ওরা দুজনেই রুমের ভেতরে ঢুকে পড়ে। আর তখন জিমি করিকর উপরে উঠে ওকে মারতে থাকে, আই মিন পোলকে। আর ড্যানি করিকর পকেট থেকে ট্রাকের চাবিটা বের করে নেয়। আর তখন পল বলে তোদেরকে কেউ পছন্দ করে না, এর জন্য তোরা আমার খুশিও দেখতে পারোসনি, আর তোরা যদি মারাও যাস তাও তোদের জন্য কান্না করবে না। কিন্তু তখন ড্যানি করিকর ভাইকে সেই লেভেলে একটা থাপড় মারে এবং বলে শালা আমি না থাকলে তুই এই আনন্দ ফুর্তি করতে পারতি না, আমার জন্য বেঁচে রয়েছিস। তো এরপর জিমি আর ড্যানি ওকে একলাই রুমে রেখে সেখান থেকে চলে যায়। আর এরপর ওরা যখন চলে যাচ্ছিল তখন ড্যানি একটা স্ক্রিনে এমির ছবি দেখতে পায়, মানে ওখানে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে। আর ড্যানি তখন জিমিকে বলে এইটাই সেই মহিলা যার সাথে আমার ঝামেলা লেগেছে। তো জিমি বলে তাহলে ওর ব্যান্ড বাজিয়ে দেই। তো এরপর ওরা করে ওই কনফারেন্স মিটিং এ যায় যেটা জর্ডান অ্যারেঞ্জ করেছিল, আর ওখানে এমি তার সাকসেস হওয়ার স্টোরি সবাইকে বলছিল। তো এমন একটা সময় আসে যখন আমজন তোকে প্রশ্ন করবে, বাট ওই সময় ড্যানি মাইক টেন এবং প্রশ্ন করে আচ্ছা ম্যাডাম, একটা মহিলা সাদা মার্সিডিজ করে যাচ্ছিল এবং কোনো কারণ ছাড়াই সে আমাকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে গিয়েছে, তো আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? তো এমি তো পুরো বুঝে ফেলে এটা ড্যানি এসেছে, ড্যানি প্রশ্ন করেছে। আর এমি করে কি বুদ্ধি খাটিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকে, আর সিকিউরিটি গার্ড দিয়ে ড্যানিকে বাইরে বের করে দেয়। আর তারপর এমি মাইকে বলে দেখুন আসলে কিছু বিফল বা অসফল মানুষ রয়েছে যারা সবসময় সফল মানুষদের এরকম হিংসা করে এবং আবল তাবল কথা বলে, এতে মন খারাপ করার কিছু নেই। তো এর ফলে যেটা হয় এমি আরো হাততালি পায়। কিন্তু ওদিকে ড্যানি আর জিমি দুইজনই সিকিউরিটি গার্ডের সাথে মারামারি করে সেখান থেকে পালায়। আর এরপর যখন কনফারেন্স শেষ হয় তখন জর্ডান আসে এমির সাথে দেখা করতে এবং বলে তুমি এই বদমাশদের খুব ভালো মতোই সামলিয়েছো। আর এরপর আসে হচ্ছে এমির খালাতো বোন নাওমি, কিন্তু জর্ডান আর এমি ওর সাথে কথা বলে না, মানে হিংসা করে। কিন্তু তখন এই নাওমির সামনে ওর ইনস্টাগ্রামে সেই ক্লিপটি আসে এবং ওইটা দেখে চিনে ফেলে
যে এটা তো এমির গাড়ি এবং বুঝতে পারি একটু আগে যে প্রশ্নটা হয়েছে ওটার সাথে কি এটা সম্পর্কিত রয়েছে, এমি কি সত্যি এরকম কিছু করেছে। আর অন্যদিকে ড্যানি আর জিমি সিকিউরিটি গার্ডের কাছ থেকে পালাচ্ছিল আর ওদের প্ল্যান ছিল ওরা রান্নাঘর দিয়ে পালাবে, বাট তখনই ওদেরকে পুলিশে ধরে ফেলে আর এই পুলিশদের এমি পাঠিয়েছে। আর ওদেরকে যখন ধরা হয় তখন এমি করে কি আঙুল দিয়ে ইশারা করে বলে আমার সাথে পাঙ্গা নিস না, কুলাতে পারবি না। তো যাই হোক এর 5 দিন পরে ড্যানির ছাড়া পায় আর ছাড়া পেয়ে সে এবার টার্গেট করা হচ্ছে এমির হাজবেন্ড জর্জকে এবং জর্জের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কারণ এমির উপর বদলা তোকে নিতেই হবে। আর ওইদিকে আমরা দেখি জিমিকে ঘরের মধ্যে নজরবন্দি করে রাখা হয়েছে পুলিশ দিয়ে, কারণ সমস্ত দোষ জিমির উপর এসেছে, কারণ জিমি অলরেডি জেলে ছিল। তো এখানেই এই সিরিজের 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। মানে আমরা অলরেডি 5টা এপিসোড দেখেছি আর আগামী 5টা এপিসোডে আমরা জানবো যে এটার ফিনিশিং কি হয়, মানে এই ইন্টারেস্টিং সিরিজটার ফিনিশিংটা কিভাবে দেয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমি বিশ্বাস করছি তোমরা সবাই এনজয় করেছো সিরিজটা এবং সার্ভিস 420 এই নতুন কন্টেন্টগুলো হয়তো তোমাদের ভালো লাগছে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।